শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি তোমাদের গতি অধ্যায়ের গতির লেখচিত্র নিয়ে আলোচনা করব। তোমাদের এই গতি অধ্যায়ের যে গতির লেখচিত্র এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই লেখচিত্র ভালো না বুঝতে পারলে লেখচিত্র দিয়ে যে সৃজনশীল বা এমসিকিউ আসে সেগুলো কিন্তু উত্তর করতে পারবে না। তো এখন তোমাদের যে লেখচিত্র বিষয়ে যে বুঝাবো সেগুলো কিন্তু শুধু তোমাদের নবম দশম শ্রেণীর শুধু না, একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত এগুলো কাজে লাগবে। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে ভিডিওটা। আশা করি তাহলে এই গতির যে লেখচিত্র সেই জড়তা তোমাদের কেটে যাবে এবং সৃজনশীল প্রশ্নগুলো থেকে সহজেই তোমরা এই মানগুলো বলতে বা লিখতে পারবে। তো এখন দেখো আমরা এখানে একটা আমি ছক দিয়েছি। এই ছক থেকে আসলে একটু দেখাই যে এই ছক থেকে আবার কিভাবে লেখচিত্র অঙ্কন করা যায়। তো এখন এইখানে দেখো যে এখানে এই ছকে যে এখানে সময় সময় এখানে পরিবর্তনের সাথে সাথে এবার আবার এখানে বেগ দিয়েছি, যে সময়ের পরিবর্তনের সাথে সাথে এখানে বেগটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে বেগটা কিন্তু সময়ের উপর নির্ভর। এটা থেকে যদি আমরা লেখ অঙ্কন করতে চাই তাহলে কি করব, এক্স অক্ষ বরাবর সব সময় দিব সময় আর ওয়াই অক্ষ বরাবর বেগ। তো এখন এখানে দেখো সময়টা কত, 0, 5, 10, 15, 20, 25, 30। এখন গ্রাফ পেপার তোমরা অবশ্যই মনে হয় যে গ্রাফ পেপারে বিন্দু স্থাপন আশা করি সবাই তোমরা পারো। তো এখানে এক্স অক্ষ বরাবর যেহেতু আমরা সময় দিব, তাহলে এখানে 1 বর্গ ঘর যদি 1 একক ধরি তাহলে 5 বর্গ ঘর সমান 5 সেকেন্ড, 10 বর্গ ঘর সমান 10 সেকেন্ড, এরকম করে 30 সেকেন্ড পর্যন্ত, তাহলে 30 ঘর পর্যন্ত যাবে। গ্রাফ পেপারে 1 বর্গ ঘর সমান 1 একক ধরলে সহজে মানগুলো আমরা বসাতে পারবো। তো এইখানে দিলাম যে 5, 10, 15, 20, এই যে 25 আর এখানে 30 সেকেন্ড সময় দিলাম। তাহলে এক্স অক্ষ বরাবর হচ্ছে সময়, তাহলে এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর বেগ। বেগ কত, এখানে 1 বর্গ ঘর সমান যদি 1 একক ধরি এখানে 24 ঘর পর্যন্ত যাবে। এইভাবে আমরা এই যে 4 ঘর, 4, 8, 12, 16, 20, 24 আমি এমনিতে আইডিয়া করে দিলাম, তোমরা গ্রাফ পেপারে তো সহজেই বিন্দু বসাতে পারবে আশা করি। এখানে 4, 8, এই যে 12, 16, 20, এই যে 24। তাহলে ওয়াই অক্ষ বরাবর দিলাম আমরা বেগ। তো এইখানে এককটা দিতে হবে আবার লিখে, কারণ ভিন্ন ভিন্ন এককের জন্য মান ভিন্ন ভিন্ন আসে। এখানে যেমন বিন্দু, এখানে দেখো তো এক্স অক্ষ বরাবর আমরা সময়, ওয়াই অক্ষ বরাবর বেগ দিলাম। সময়ে যখন 0 বেগ তখন হয়ে গেল 0। তাহলে সময় যখন 0 বেগ 0। সময় যখন 5 সেকেন্ড বেগ তখন কত, 4। তাহলে সময়ে যখন 5 সেকেন্ড বেগ তখন হচ্ছে 4। এই যে এইখানে গ্রাফ পেপারে একটা বিন্দু পাবো। এরকম করে আবার সময় যখন 10 সেকেন্ড বেগ তখন কত, 8। সময় যখন 10 সেকেন্ড বেগ তখন 8। এই যে এইভাবে যদি আমরা এই বিন্দু স্থাপন করি, এই যে বিন্দু, তাহলে এইখানে আমরা একটা বিন্দু পাইলাম। অনুরূপভাবে সময় যখন 15 সেকেন্ড বেগ তখন কত, 12। তাহলে এইখানে এই যে সময়, এখানে গ্রাফ পেপারে সহজে আমরা বিন্দুগুলো বুঝতে পারবো। এখানে যেহেতু গ্রাফ না একটু বুঝতে সমস্যা হয়। তা সময় যখন 20 সেকেন্ড বেগ তখন 16। তাহলে এইখানে দেখো যে সময় এই যে যখন 20 সেকেন্ড বেগ তখন 16। সময় যখন আবার 20 সেকেন্ড বেগ তখন কত, বেগ তখন হচ্ছে এই যে 25। তাহলে এইভাবে অনুরূপভাবে আবার সময় যখন 30 সেকেন্ড বেগ তখন হচ্ছে 24। এইভাবে গ্রাফ পেপারে আমরা বিন্দুগুলো স্থাপন করব। তাহলে কি বললাম, ছক থেকে অনেক সময় লেখচিত্র অঙ্কন করা তোমাদের কিন্তু আসে সৃজনশীলে। তাহলে কি করব, এক্স অক্ষ বরাবর সব সময় আমরা সময় নিব আর ওয়াই অক্ষ বরাবর বেগ। যদি দূরত্ব থাকে দূরত্ব, তাহলে বেগ থাকলে বেগ। তো এখন এখানে আমাদের সুবিধা মতো কত বর্গ ঘর সমান কত একক ধরে নিব ওটা উল্লেখ করে দিতে হবে গ্রাফ পেপারে। তাহলে এখানে সুবিধায় আছে
যে 1 বর্গ ঘর 1 একক ধরলে এখানে 5 বর্গ ঘর ঘর, যেহেতু 5 ঘর 5 ঘর দূরত্বে এই রেখাগুলো আবার একটু গ্রাফ পেপারে মোটা হরফে থাকে, মোটা আকারে থাকে, তাহলে সহজে আমরা বুঝতে পারবো। আর ওয়াই অক্ষ বরাবর 1 বর্গ ঘর সমান 1 একক ধরলে এখানে 24 ঘর পর্যন্ত যাবে। এইভাবে আমরা গ্রাফ পেপারে বিন্দুগুলো স্থাপন করব। তখন মূল বিন্দু থেকে এই প্রত্যেকটা বিন্দু একটা রেখা টানলে এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হয়ে যাবে। তাহলে এই ছক থেকে যে আমরা লেখচিত্রটা পাচ্ছি এটা কিন্তু একটা মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে, মানে সময় বৃদ্ধির সাথে সাথে এই ক্ষেত্রে বেগটা বৃদ্ধি পেয়েছে, তার মানে একই হারে বৃদ্ধি পেয়েছে। তার মানে এই লেখচিত্রটা কি, বেগকে যদি সময় দ্বারা ভাগ দিই কিন্তু ত্বরণ পাই, তার মানে এটা সুষম ত্বরণ বা সমত্বরণ নির্দেশ করে। তো তোমাদের আশা করি এইভাবে এই বিন্দুগুলো থেকে সহজেই তোমরা লেখচিত্র অঙ্কন করতে পারবে। এখন তোমাদের এই গ্রাফ থেকে আসলে কোন লেখচিত্র কি নির্দেশ করে সেটা তোমাদের একটু লিখে বোঝাচ্ছি, সেগুলো তোমাদের এমসিকিউর ক্ষেত্রে আসবে, সেগুলো বুঝতে পারলে তোমাদের সৃজনশীল অঙ্কগুলো সহজে করতে পারবা। কারণ অনেক স্টুডেন্ট আছে এগুলো কিন্তু অনেক সহজ, বুঝলে অনেক সহজ। তোমরা যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি এই লেখচিত্র সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তো এই লেখচিত্র থেকে সহজেই আমরা লেখচিত্রটা যদি বুঝতে পারি যে কোনটা আসলে সমবেগ, সমত্বরণ বা সমমন্দন কি নির্দেশ করতেছে, সেটা বুঝতে পারলে আমরা সহজেই লেখচিত্র থেকে আমরা সমাধান বের করতে পারবো। এখন তোমাদের একটু দেখাই যে আসলে কোন লেখটা কি নির্দেশ করে। এখন তোমরা একটু দেখো, এই যে এক্স অক্ষ বরাবর আমি দিলাম সময়, ওয়াই অক্ষ বরাবর দিলাম আমি দূরত্ব। এখন যদি এটা এইভাবে টান দিই তাহলে দেখো এক্স অক্ষ বরাবর দিলাম সময়, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব। তাহলে এই ক্ষেত্রে লেখচিত্র থেকে এখানে কি বোঝা যাচ্ছে, সময় বৃদ্ধি পাচ্ছে কিন্তু দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে এইখানে এই লেখটা এক্স অক্ষের সমান্তরাল, মানে কি দূরত্বটা বৃদ্ধিও পাচ্ছে না কমতেওছে না, সময় কিন্তু পরিবর্তন হতে আছে বা সময় অতিবাহিত হতে আছে। সময় বৃদ্ধির সাথে সাথে এই ক্ষেত্রে সরণের বা দূরত্বের যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এই লেখচিত্রটা বোঝাচ্ছে স্থির অবস্থা। তাহলে এই লেখচিত্রটা কি বোঝাচ্ছে, স্থির অবস্থা নির্দেশ করতেছে যে এইখানে বস্তু বা ব্যক্তি স্থির অবস্থায় আছে। তো এখন এবারে এটা দেখো, এখানে সময় দিয়ে এখানে এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর আমি সরণ দূরত্ব দিলাম। এখন এটা মূল বিন্দুগামী সরলরেখা দিলাম। তাহলে এই লেখ থেকে কি বোঝা যাচ্ছে, সময় বৃদ্ধি পাচ্ছে, সময় বৃদ্ধির সাথে সাথে কি এখানে দূরত্বটাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে সময়ের পরিবর্তনের সাথে যেহেতু দূরত্বের পরিবর্তন ঘটতেছে, তার মানে এখানে দূরত্বকে যদি আমরা সময় দ্বারা ভাগ দিই তাহলে বেগ পাই। যেহেতু এটা মূল বিন্দুগামী সরলরেখা, তার মানে এটা হচ্ছে সমবেগ নির্দেশ করে। এই যে সমবেগ, তাহলে এটা বোঝাচ্ছে সমবেগ আর এটা বোঝাচ্ছে স্থির অবস্থা। এখন আমরা যদি এখানে আবার দেখো, এইখানে এক্স অক্ষ বরাবর সময়, সবসময় এক্স অক্ষ বরাবর সময়, এখানে ওয়াই অক্ষ বরাবর বেগ দিলাম। এটা যদি একটা টান দিয়ে দেখো, সময়ের পরিবর্তনের সাথে সাথে এখানে সময় বৃদ্ধির সাথে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। সময়টা বৃদ্ধি পাচ্ছে কিন্তু বেগটা বাড়তেওছে না কমতেওছে না, একই আছে। তার মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে না, বেগটা একই আছে, তার মানে এটাও সমবেগ নির্দেশ করে। তাহলে দেখো এই লেখটাও সমবেগ নির্দেশ করতেছে আর এটাও সমবেগ নির্দেশ করতেছে। তাহলে দুইটা কিন্তু একই সমবেগ নির্দেশ করতেছে। আবার দেখো এখানে এক্স অক্ষ বরাবর সময় আর এখানে ওয়াই অক্ষ বরাবর দিলাম হচ্ছে বেগ। তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগ, এটা যদি মূল বিন্দুগামী একটা সরলরেখা দিই তাহলে এখানে দেখো সময়ের পরিবর্তনের সাথে সাথে কি হচ্ছে, বেগটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে যেহেতু বেগটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এইটা কি, যেহেতু টানটা সোজা মূল বিন্দুগামী সরলরেখা, তাহলে এটা হবে বেগের, সময়ের পরিবর্তনের সাথে সাথে এক্ষেত্রে বেগের পরিবর্তন হচ্ছে, তার মানে বেগের পরিবর্তনকে যদি সময় দ্বারা ভাগ দিই তাহলে এটা হবে সমত্বরণ।
তাহলে এই লেগটা সমত্বরণ বা সুষম ত্বরণ নির্দেশ করে। তো এখন দেখো আবার এখানে এক্স অক্ষ বরাবর আমি দিলাম সময়, ওয়াই অক্ষ বরাবর দিলাম হচ্ছে বেগ। আবার দেখো এই যে উপর থেকে নিচের দিকে টান দিলাম, তাহলে এখানে কি হচ্ছে, সময়টা বৃদ্ধি পাচ্ছে। সময় যখন শূন্য তখন কিন্তু একটা নির্দিষ্ট বেগ ছিল, আর সময় বৃদ্ধির সাথে সাথে বেগটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সময়ের পরিবর্তনের সাথে বেগটা কি হ্রাস পাচ্ছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি বেগটা হ্রাস পায়, তাহলে বেগটা যদি কমে যায়, তাহলে আমরা সেটাকে কি বলি, মন্দন। তার মানে এই ক্ষেত্রে মন্দন ঘটতেছে। টানটা যদি একটি সরলরেখা আছে, তার মানে এখানে সম মন্দন বা সুষম মন্দন, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে সম মন্দন। তাহলে এই লেগটা সম মন্দন নির্দেশ করতেছে। তা আশা করি এগুলা তোমরা বুঝতে পারছো সহজেই। তো এখন এখানে দেখো যে আমি এবার ওয়াই অক্ষ বরাবর ত্বরণ দিলাম, আর এক্স অক্ষ বরাবর আমি সময় দিলাম। তো এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ দিলাম, এখানে এই টানটা দিলাম। এখন দেখো সময় বৃদ্ধির সাথে সাথে এখানে সময়ের পরিবর্তনের সাথে ত্বরণের মান বৃদ্ধিও পাচ্ছে না, এখানে কমতেওছে না, মানে ত্বরণটা একই আছে। তার মানে এটা কি নির্দেশ করে, এটাও কিন্তু সম ত্বরণ নির্দেশ করে। এই যে সম ত্বরণ, তাহলে দেখো এই লেগটাও সমত্বরণ নির্দেশ করতেছে, আবার এই লেগটাও সমত্বরণ নির্দেশ করতেছে। তাহলে এই লেগ চিত্রগুলো থেকে আমরা আসলে কোনটা কি অবস্থান নির্দেশ করতেছে আমরা সহজে এগুলো বলতে পারবো। এগুলা তোমরা সৃজনশীলের ক্ষেত্রে লাগবে, আবার এমসিকিউর ক্ষেত্রেও লাগবে। এখন অসম বেগ বা অসম ত্বরণ যদি এই সরলরেখা না হয় বক্ররেখা হয়, তাহলে তো আমরা জানি সেগুলো যদি এখানে বক্ররেখা হয়, যেমন দেখো এখানে এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব দিলাম। যদি এখানে সোজা না হয় এইভাবে এই যে বক্ররেখা এঁকে বেঁকে যায়, তাহলে আমরা সরণকে সময় দ্বারা বা দূরত্বকে সময় দ্বারা ভাগ দিলে বেগ, তার মানে এই লেগটা হবে অসমবেগ। আবার যদি এখানে আমরা এখানে ওয়াই অক্ষ বরাবর বেগ দিই, এক্স অক্ষ বরাবর যদি আমরা সময় দিই, এটা যদি এইভাবে আঁকা বাঁকা করে দিই, তাহলে এই লেগটা কি নির্দেশ করতেছে, এখানে বেগটা কিন্তু একই হারে পরিবর্তন ঘটেনি। তার মানে বেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ দিলে কিন্তু ত্বরণ, তাহলে এই লেগটা ত্বরণ নির্দেশ করে, কিন্তু এঁকে বেঁকে বা বক্ররেখা হওয়ার কারণে এটাকে আমরা বলবো অসম ত্বরণ। তাহলে এইটা হচ্ছে অসম ত্বরণ, আর এইটা হচ্ছে কি, সরণকে বা দূরত্বকে সময় দ্বারা ভাগ দিলে বেগ, তাহলে এইটা আমরা বলবো অসম যে বেগ। তাহলে এই লেখচিত্র থেকে কোনটা কি নির্দেশ করে আশা করি তোমরা সহজেই এরপর বলতে পারবে। এখন তোমরা দেখো যে এই লেখচিত্র থেকে এখন মনে করো ওয়াই অক্ষ বরাবর বেগ, এইখানে দিলাম আমি 10, আর এখানে দিলাম 30, এখানে দিলাম 40, আর এখানে বেগ দিলাম আবার এই যে 20। তাহলে এখানে দেখো ও থেকে এ, এ থেকে বি, বি থেকে সি পর্যন্ত গেছে। তাহলে এই লেখচিত্র থেকে আমরা কি বুঝবো, এখানে ও থেকে এ পর্যন্ত দেখো যে ওই পথে সময় বৃদ্ধির সাথে সাথে এখানে কি হয়েছে, বেগটা বৃদ্ধি পেয়েছে, মানে বেগের পরিবর্তন ঘটছে। তাহলে সময়ের পরিবর্তনের সাথে যেহেতু বেগের পরিবর্তন ঘটেছে, তার মানে এই ক্ষেত্রে ত্বরণ আছে। যেহেতু বেগটা আবার বৃদ্ধি পেয়ে গেছে, এখানে সময় বৃদ্ধির সাথে সাথে কিন্তু বেগ বৃদ্ধি পেয়েছে, তার মানে এটা হচ্ছে সমত্বরণ। এখানে সমত্বরণ বা এমনি আমরা ত্বরণ বলতে পারি। সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি বেগটা বৃদ্ধি পায়, তাহলে সেটাকে আমরা বলি ত্বরণ। আবার সময়ের পরিবর্তনের সাথে যদি বেগটা হ্রাস পায়, তাহলে সেটাকে আমরা বলি মন্দন। আবার এবি পথে দেখো, এবি পথে এক্ষেত্রে কি হয়েছে, সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগের কোনো পরিবর্তন ঘটেনি, তাহলে এই ক্ষেত্রে বেগটা বৃদ্ধিও পায়নি আবার কমেও নি, একই আছে বেগ। তাহলে এবি পথে এটা আমরা কি বলতে পারি, এই যে সমবেগ, তাহলে সমবেগ। আবার দেখো বি থেকে সি পর্যন্ত যখন গেল, এখানে সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগটা কিন্তু হ্রাস পেয়েছে বা কমেছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে যেহেতু বেগটা কমে গেছে, তাহলে এই ক্ষেত্রে মন্দন ঘটেছে। তাহলে বিসি পথে আমরা কি বলবো, যে এই ক্ষেত্রে মন্দন ঘটেছে। তাহলে এখানে ও থেকে যে সি পর্যন্ত কোনো একটা ব্যক্তি বা গাড়ি
পৌঁছাইলো, তাহলে ওই পথে 10 সেকেন্ড সময় ধরে ত্বরণ ঘটছে, আবার 10 থেকে 30 সেকেন্ড মানে 20 সেকেন্ড সময় পর্যন্ত আবার সমবেগে গেছে এ বি পথে, আবার বি থেকে সি পর্যন্ত 30 থেকে 40 10 সেকেন্ড সময়ে সমমন্দনে চলে, এখানে বেগটা শূন্য হয়ে গেছে, তার মানে কি থেমে গেছে। এখন আমরা ওয়ে পথে এখানে ত্বরণ কত, অতিক্রান্ত দূরত্ব কত, সেগুলো কিন্তু এই লেখচিত্র থেকে বের করতে পারবো। যেমন দেখো যে ওয়ে পথে এক্ষেত্রে ত্বরণ কত হবে, দেখো ত্বরণ কত হবে ওয়ে পথে ত্বরণ আমরা কি জানি, শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ এখানে সময় দ্বারা ভাগ, বেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ দিলে ত্বরণ। এখন ওয়ে পথে দেখো ও থেকে এ পর্যন্ত, এতে বেগ শেষ বেগ কত 20, আদি বেগ কত এখানে 0, আর ও থেকে এ পর্যন্ত যেতে সময় কত এখানে হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 20 কে আমরা যদি 10 দ্বারা ভাগ দিই 2 মিটার সেকেন্ড ইনভার্স 2, তাহলে আমরা এই যে ও থেকে এ পর্যন্ত বা ওই পথে ত্বরণ কত আমরা এটা পাইলাম। তাহলে এই যে ত্বরণ আমরা এটা বের করতে পারলাম। এখন ত্বরণ যদি পাই তাহলে ওই পথে অতিক্রান্ত দূরত্ব কত, তো অতিক্রান্ত দূরত্ব আমরা কি জানি যে s ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে এখানে দেখো এখানে ওয়ে পথে এখানে আদিবেগ কত 0, সময় কত 10 প্লাস হাফ, এখানে এর মান কত এখানে 2 আর টি এর মান হচ্ছে 10 এই যে স্কয়ার। তাহলে এটা 0 হয়ে গেল, এই 2 তো কাটা যায়, এই যে 10 স্কয়ার মানে হচ্ছে এখানে 100 মিটার। তাহলে এখানে ওই পথে অতিক্রান্ত দূরত্ব কত, তোমাদের সৃজনশীলে এইভাবে লেখচিত্র দিয়ে থাকে, লেখচিত্র থেকে তোমাদের ওই পথে ত্বরণ কত, ওই পথে অতিক্রান্ত দূরত্ব কত সেগুলো বের করতে বলে। তাহলে ওই পথে এখানে ত্বরণ কি জানি, বেগের পরিবর্তন ভাগ সময়। এখানে আদি বেগ 0, শেষ বেগ হচ্ছে কত, লেখচিত্র থেকে দেখা যাচ্ছে 20, শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ সময় দ্বারা ভাগ, এখানে শেষ বেগ হচ্ছে 20, আদি বেগ হচ্ছে 0 আর সময় হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এই বেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ দিলে আমরা ত্বরণ পাইলাম, আর ত্বরণ থেকে তখন s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই সূত্র থেকে আমরা কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা বের করতে পারবো। তবে এই সূত্র এখানে ত্বরণ বের না করো, তোমাদের যদি সৃজনশীল প্রশ্নে ত্বরণ বের করতে বলে তাহলে তো ত্বরণ বের করতেই হবে, আর গতে অনেক সময় ত্বরণ বের করতে বলে তাহলে এইটা, কিন্তু এমনিতে শুধু যদি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলে তাহলে এই ত্বরণ বের করে অতিক্রান্ত দূরত্ব এইভাবে না করে আমরা সরাসরি অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। কেমন করে, যে s ইকুয়াল ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু হচ্ছে টি, আদি বেগ শেষ বেগ যোগ 2 দ্বারা ভাগ দিলে গড় বেগ, আর গড় বেগের সাথে এই সময়টা গুণ করলে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আদি বেগ এখানে কত, এখানে 0, শেষ বেগ কত 20, আর এখানে 2 দ্বারা ভাগ দিলাম, আর এখানে সময় হচ্ছে 10। তা 20 কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে এখানে 10 আর এই 10 গুণ করে হচ্ছে এই যে 100 মিটার। তার উত্তর কিন্তু একই আসে। তাহলে এইখানে যখন তোমরা দেখবে যে ত্বরণ বা মন্দন আছে, তাহলে এইভাবে ত্বরণ বা মন্দন না বের করে এই সূত্র প্রয়োগ করে আমরা সহজেই অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। আর এই জন্য এই সূত্রকে ত্বরণের সূত্র বলা হয়। অনেক সময় তোমাদের এমসিকিউতে আসে নিচের কোন সূত্রটি ত্বরণের সূত্র, তোমরা দেখো এই সূত্রে কোনো ত্বরণ বলতে আমরা এ বুঝি, কিন্তু এখানে দেখো কোনো এ নাই, তারপর ত্বরণ দিয়ে আমরা যে দূরত্ব বের করতে পারতেছি এই সূত্র দিয়ে একই মান আসে, তার জন্য এই সূত্রকে ত্বরণের সূত্র বলা হয়ে থাকে। এখন তোমরা দেখো যে এবি পথে যদি আমরা এবি পথে তো সমবেগে চলছে, তাহলে এবি পথে যেহেতু সমবেগে চলছে এক্ষেত্রে বেগের মান কত লেখচিত্র থেকে বলতে পারবে, মনে করি এখানে আশা করি সহজেই বুঝতে পারছো যে এবি পথে বেগ কত, এখানে 20 মিটার সেকেন্ড ইনভার্স 1, এখানে তো এবি পথে সময় বৃদ্ধির সাথে বেগের কোনো পরিবর্তন ঘটেনি, তার মানে এবি পথে সমবেগে চলছে। তাহলে এবি পথে আমরা যদি অতিক্রান্ত দূরত্ব বের করি, তা সমবেগের ক্ষেত্রে আমরা কি জানি যে s ইকুয়াল এই যে ভিটি, তাহলে এখানে ভি এর মান কত, এবি পথে বেগ কত 20 আর সময় কত, এখানে 10 30 থেকে এই মূল বিন্দু থেকে এখানে 30 আর মূল বিন্দু থেকে এখানে 10, তাহলে 30 থেকে 10 বাদ দিলে কত হয় 20, সময় হচ্ছে 20। তাহলে 20 আর 20 গুণ করে কি হয়ে গেল এই যে 400 মিটার।
তাহলে এই বি পথে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে আমরা এখানে লেখচিত্র থেকে আমরা সহজেই বের করতে পারবো। কিন্তু একটা সমস্যা আছে, তোমরা যদি এটা বুঝতেই না পারো আসলে সমবেগ না সমত্বরণ না সমমন্দন, এটা যদি বুঝতে না পারো তাহলে তোমরা এই মানগুলো বের করতে পারবে না। এখন দেখো বিসি পথে, এখানে এই যে বিসি পথে অতিক্রান্ত দূরত্ব যদি বের করি, এখানে বিসি পথে এখানে দেখো বি থেকে সি তে গেল, তাহলে বি তে কিন্তু আদি আর সি তে শেষ অবস্থান ধরতে হবে। তা বি অবস্থানে বেগ কত 20 আর সি তে বেগ কত 0, তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে আদি বেগ 20 শেষ বেগ কিন্তু 0 হয়ে যাচ্ছে, আর সময় কত 30 থেকে 40 মানে 10 সেকেন্ড। তাহলে বিসি পথে এখানে ত্বরণ হোক বা মন্দন হোক, তোমরা সবসময় এই সূত্র দিয়ে সহজে অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলবে, যে আদি বেগ শেষ বেগ যোগ এখানে 2 দ্বারা ভাগ গড় বেগ ইনটু হচ্ছে সময়। তাহলে এখানে বি থেকে যখন সি অবস্থানে যায়, এখানে আদি বেগ কত, আদি বেগ হচ্ছে 20 শেষ বেগ হচ্ছে 0, 2 দ্বারা আমরা ভাগ দিলাম, আর এখানে সময় কত 30 থেকে 40 সেকেন্ড, তার মানে এখানে হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এখানে 20 কে যদি 2 দ্বারা ভাগ দিই এখানে 10 হলো ইনটু 10 মানে এখানে হলো 100 মিটার। তাহলে এই ক্ষেত্রে ওই পথে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা S1 দিয়ে প্রকাশ করি, এবি পথে S2 দিয়ে প্রকাশ করি, এটাকে যদি আমরা S1 বলি, এটা S2 বলি, এটা যদি S3 দিয়ে প্রকাশ করি, তার মানে এটা কি, এটা হচ্ছে S2 আর এটা হচ্ছে S3, আর S1 আমরা এইভাবে পাইছি যে S1 ওখানে আবার 100 মিটার পাইছি। তাহলে এই ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব আমরা বের করতে পারবো, যে মোট অতিক্রান্ত, এই যে অতিক্রান্ত দূরত্ব, তাহলে ও মোট অতিক্রান্ত দূরত্ব কি S1 প্লাস S2 প্লাস S3। তাহলে এখানে S1 100 মিটার, S2 হচ্ছে 400 মিটার, আবার S3 হচ্ছে 100 মিটার, তাহলে এখানে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 600 মিটার। তাহলে তোমরা যদি এই লেখচিত্রগুলো সহজে বুঝতে পারো আসলে কোনটা সমত্বরণ বা সমমন্দন বা সমবেগ, তাহলে আমরা সহজেই এই অতিক্রান্ত দূরত্বগুলো বের করতে পারবো।